হ্যালো এন্ড ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি শুভেন্দু সরকার তোমাদের সাথে আজকে উড়ানের সাথে আমরা এসএলএসটি যে ক্লাসগুলো রয়েছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাব। তো আশা করি পুরোনো ক্লাসগুলো তোমরা প্রত্যেকে দেখেছো। প্রত্যেকে উড়ানের যে আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, যাতে করে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো দেখতে পাও এবং সেখানে প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করে নেবে এবং সেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস দিতে পারবে। যে কোনো সমস্যার সমাধান কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আসন্ন যে সিলেবাসটি রয়েছে আশা করি প্রত্যেকে ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো এবং যদি কেউ বাকি থাকো ফর্ম ফিল আপ করে দেবে এবং ক্লাসগুলো প্রত্যেকে দেখতে থাকো। আশা করি তোমাদের সবার কাজে লাগবে। চলো আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই। আজকে ক্লাস নাম্বার 6। তো এখানেও একই রকম ভাবে আজকে আমরা শকুন্তলার লাস্ট ক্লাস অভিজ্ঞান শকুন্তলম এর কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু 7টা অঙ্ক রয়েছে এখানে, অনেকটাই বড় একটা কোর্স এবং তার সাথে ব্যাকরণ আমরা চর্চা করব। চলো আমরা 6 ক্লাসে এগিয়ে যাই। অভিজ্ঞান শকুন্তলম এখানে প্রথম যে আজকের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে অখ্ন প্রভাত মাসিত। অখ্ন প্রভাত মাসিত কে কাকে কেন কথা বলেছেন, কোথা থেকে রয়েছে? দ্বিতীয় অঙ্ক থেকে রয়েছে। অখ্ন প্রভাত মাসিত, দেখো এটা অখ্ন প্রভাত মাসিত মানে হচ্ছে চোখের উপর রাত ভোর হওয়া। চোখের উপর রাত ভোর হওয়া বলার আগে আমি একটু গল্প বলবো তোমাদের সাথে। তার আগে দেখে কি লেখা আছে এখানে। বিদূষক মহারাজ দুষ্যন্তের সম্বন্ধে আলোচকটি করেছেন, কারণ মহারাজ শকুন্তলাকে দেখার পর থেকে সব সময় তার চিন্তায় বিভোর থাকেন। তার চিন্তা করতে করতেই মহারাজের চোখের উপর রাত ভোর হয়, তাই বিদূষক এই কথা বলেছেন। দেখো আমরা তো সবাই সিনেমা দেখি, তো একটু যদি আগেকার দিনের সিনেমা দেখে থাকি তো দেখবে যে প্রথম যেদিনকে হিরোর সাথে হিরোইনের দেখা হলো, তো সেদিনকে কথোপকথনের পরে যখন হিরোইন বাড়িতে আসলো, দেখবে এসে বিছানার উপর একটা টেবিল ল্যাম্প থাকতো। সেই টেবিল ল্যাম্পের সামনে গিয়ে শুয়ে পড়ে টেবিল ল্যাম্পের চোখ আলোর দিকে তাকিয়ে থাকতো এবং তাকিয়ে থাকতে থাকতে চলে যেত, গান শুরু হয়ে যেত। গান কোথায় শুরু হতো? হয়তো কোথাও সিমলা, মানালি, কুলু, কাশ্মীর চলে গেছে, গিয়ে সেখানে গান হচ্ছে, বরফ টরফ প্রচুর কিছু রয়েছে, নাচ গান করে আবার যখন গানটা শেষ হলো তখন দেখা যাচ্ছে সূর্য উঠছে এবং সেই নায়িকা কিন্তু সেই লাইটের দিকেই তাকিয়ে রয়েছে। তার মানে কি বলছে যে ওই হিরোর চিন্তা বা নায়কের চিন্তা করতে করতে সে অনেক কিছু কল্পনা করে ফেলেছে। গান শুরু হয়ে গেল এবং যখন শেষ হলো তখন রাত ভোর হয়ে গেল, সূর্য বা পাখি ডাকছে, সূর্য উঠেছে এবং সে কিন্তু এক দৃষ্টিতে সেই লাইটের দিকে তাকিয়ে রয়েছে বা তার কথাই চিন্তা করছে। তো এখানেও তাই, অখ্ন প্রভাত মাসিত মানে চোখের উপর রাত ভোর হয়ে গেল কিন্তু তার পলক পড়ছে না। তো কে কে কাকে কেন কথা বলেছেন, দ্বিতীয় অঙ্কে রয়েছে এটা। তো কে কাকে কেন কথা বলেছেন দেখো। একে তো রাজা মৃগয়া করতে ব্যস্ত, শিকার করতে ব্যস্ত, বিদূষকের সেটা মোটেও ভালো লাগছে না। চারিদিকে নোংরা জল পান করতে হচ্ছে, নিদ্রা হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক নেই, সে অত্যন্ত খেতে ভালোবাসে, খাওয়া দাওয়া পাচ্ছে না। তো এইরকম অবস্থায় তার শরীর খুব খারাপ হয়ে রয়েছে। তার মধ্যে আবার বাড়ি যাওয়ার নাম একই করছে না, তার মধ্যে আবার শকুন্তলার সাথে রাজার দেখা হয়েছে, ব্যাস হয়ে গেল। আর সে যেতে মন চাইছে না শকুন্তলার জন্য, সে আর ফিরে যেতে চাইছে না। এদিকে কষ্ট হচ্ছে কার? বিদূষকের কষ্ট হচ্ছে। তাই বিদূষক বলছে অখ্ন প্রভাত মাসিত, রাজাকে দেখতে দেখতে, রাজার কথা চিন্তা করতে করতে, মহারাজ শকুন্তলাকে দেখার পর থেকে সবসময় চিন্তায় বিভোর থাকে। তার কথা চিন্তা করতে করতে মহারাজের চোখের উপর রাত ভোর হয়। তাই বিদূষক কথা বলেছেন যে মহারাজ দুষ্যন্ত সম্পর্কে আলোচ্য উক্তিটি করেছেন যে তার কথা চিন্তা করতে করতেই সময় কাটিয়ে দিচ্ছে রাজা। তো ঘুম নেই, নিদ্রা নেই, কিচ্ছু নেই, রাতের চোখের উপরে রাত ভোর হয়ে যাচ্ছে। তো এই হলো, এই প্রসঙ্গেই তিনি এই কথাটা বলেছেন যে শকুন্তলার কথা চিন্তা করতে করতে তার কখন যে দিন রাত হয়ে যাচ্ছে, রাত সকাল হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন না। সেই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে। নেক্সট, পরিহাস বিজল্পিতম, এটাও একটা বিখ্যাত উক্তি। কে কাকে এবং কেন কথা বলেছেন, এটাও দ্বিতীয় অঙ্ক থেকে। দেখো কি লেখা আছে, আগে পড়ে নি। মহারাজ দুষ্যন্ত বন্ধু বিদূষককে কথা বলেছেন। রাজার অনুরোধে বিদূষক যখন রাজধানীতে ফিরে যাচ্ছিল, মহারাজ তখন ভাবলেন লঘুচিত্ত বিদূষক রাজার অন্যান্য মহিষীদের শকুন্তলার কথা বলে দিতে পারেন। তাই তিনি বিদূষককে বলেছিলেন তিনি শকুন্তলাকে নিয়ে পরিহাস করেছেন মাত্র, তা সত্যি নয়। দেখো খুব মজাদার একটা ব্যাপার যে তিনি যখন আশ্রমে গিয়েছেন, মহারাজ তাদের যজ্ঞ ঠিকঠাক হচ্ছে কিনা বা রাক্ষসরা উপদ্রব করছে কিনা তাদের হাত থেকে বাঁচানোর জন্য, সেই সময় ওখানে কাজ করতে করতে করভক মানে রাজমাতার যিনি পোস্টম্যান, বার্তাবাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন যে রাজমাতার উপবাস ভঙ্গের দিন একটা যজ্ঞ হবে বা সেখানে তোমাকে যেতে হবে। তো এই যে রাজমাতার আদেশ যে তোমাকে ফিরে যেতে হবে, তাহলে একদিকে রাজমাতার আদেশ পালন, আরেকদিকে তপবনের আশ্রমের কর্তব্য, এই দুটোর মধ্যে তিনি ব্যালেন্স করতে পারছেন না, দু নৌকায় পা দেওয়ার মতো হয়ে গেছে। তো
তো সেই মুহূর্তে তিনি কি করবেন বুঝতে পারছেন না। তো এইরকম ভাবতে ভাবতে সে চিন্তা করলো যে আচ্ছা আমার পরিবর্তে আমি বিদূষককে পাঠিয়ে দিই অন্তঃপুরে এবং আমি এখানে স্টে করি, এখানে তাদেরকে আশ্রম তাপস তাপসীদের রক্ষা করি। তো এইরকম পর্যায়ে সে যখন বিদূষককে বললেন যে আপনি বা তুমি যাও আমার হয়ে গিয়ে রাজমাতার কাছে থাকো, আমার কাজটা তুমি করো, তো বিদূষক রাজি। তো যখন বিদূষক চলে যাচ্ছে তখন মহারাজ ভাবলেন আরে আমি যে এখানে শকুন্তলার সাথে প্রেম করছি বা প্রেমোন্মত্ত হয়ে রয়েছি, তো এই কথা তো রাজা মানে আমার কথা তো বলে দিতে পারে বিদূষক গিয়ে অন্যান্য রানীদের, কারণ সে খুব কথা বলে বেশি বিদূষক। তখন তাকে ডেকে বলছে শোনো শোনো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, আমি এখানে যা করছি, এই যে শকুন্তলার সাথে ঘুরে বেড়াচ্ছি, শকুন্তলার সাথে কথা বলছি, এগুলো কিন্তু সবই মস্করা বা মজা করে করছি, এগুলো তুমি আবার সিরিয়াসলি নিও না, গিয়ে আবার কাউকে বলে দিও না। তাই বলছে যে পরিহাস ও বিজল্পিতম, এগুলো কিন্তু জাস্ট মজা করে আমি করছি, এর মধ্যে কিছু সত্যতা নেই বা এরকম কিছু নয়, তুমি এগুলোকে ভুলে যাও। মানে ওখানে গিয়ে রাজমহিষীদের, আমার যে অন্যান্য পত্নীরা রয়েছে তাদেরকে গিয়ে আবার বলে দিও না। তাই সেই জন্যই এ কথাটা বলা হয়েছিল, ব্যাপারটাকে একটু হালকা করে দিল, মৃদু করে দিল, যে পরিহাস ও বিজল্পিতম, এগুলোর কোনো গুরুত্ব নেই, তুমি এগুলো কিন্তু মাথায় রেখো না। কাকে বললো? বিদূষককে বললো। সেই প্রসঙ্গে এই আলোচনাটি করা হয়েছে। চলো নেক্সট, বিষকম্ভক বলতে কি বোঝো? এই নাটকের কোথায় এটি দেখা যায়? বিষকম্ভক, দেখো বিষকম্ভক কি জিনিস? সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বিষকম্ভকের সংজ্ঞা নিরূপণ করে বলেছেন বৃত্তবত্তিস্য মানানাং কথাংসানাং নিদর্শক সংক্ষিপ্তার্থস্তু বিষকম্ভ আদৌ অঙ্কস্য দর্শিত, মানে আদাব অঙ্কস্য দর্শিত, এটা হচ্ছে আদৌ যুক্ত অঙ্ক করে আদাব অঙ্ক হয়েছে, ঠিক আছে? অভিজ্ঞান শকুন্তলা নাটকের তৃতীয় ও চতুর্থ অঙ্কে বিষকম্ভক দেখা যায়। দেখো যদি আমি তোমাদের ভাষায় বা আমাদের ভাষা সহজভাবে বলতে চাই, সহজভাবে, তাহলে আমরা যখন যদি কোনো একটা সিরিয়াল হয়, সেটা যে কোনো সিরিয়ালই হোক, দেখবে আজকের এপিসোডের পর যখন কালকের এপিসোড শুরু হয় তখন রিক্যাপ বলে একটা জায়গায় দেখানো হয়, যে কালকে যা ঘটেছিল বা পূর্বে যা ঘটেছিল সেটা সংক্ষেপে দেখায়, তাই না? বা এখনকার আমরা যদি রিলস দেখি, কোনো ভিডিও দেখি, দেখবে কোনো ভিডিও চালানোর সাথে সাথে পুরো ঘটনাটা ওই নাটকের বা ওই ভিডিওর মধ্যে কি কি আছে সেটা খুব সংক্ষেপে দেখানো হয়। সেই রকম এটাও তাই, বিষকম্ভক কি? সেই জিনিসটাই বিষকম্ভক। সেটা বলছে যে বৃত্তবর্তিস্য মানানাং কথাংসানাং নিদর্শত সংক্ষিপ্তার্থ বিষকম্ভ আদৌ অঙ্কস্য দর্শিত। বলছে যে পুরো নাটকের যতটুকুনি হয়ে গেছে আদৌ অঙ্কস্য, মানে অঙ্কের প্রথমে যেগুলো ঘটেছে সেইটাকে সংক্ষিপ্তার্থস্তু বিষকম্ভ, খুব সংক্ষেপে এবং জিসটুকুনি যেখানে দেওয়া থাকে, কোথায়? যে তৃতীয় অঙ্ক থেকে চতুর্থ অঙ্কে যাওয়ার সময় আগে যা ঘটেছে সেটা এই অঙ্কে, নতুন যে অঙ্ক আসতে চলেছে সেখানে পূর্ব ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে যেখানে রয়েছে সেটাকে বলা হয় বিষকম্ভ, ঠিক আছে? তাহলে কি বলছে? বৃত্তবর্তিস্য মানানাং কথাংসানাং নিদর্শক সংক্ষিপ্তার্থস্তু বিষকম্ভ আদৌ অঙ্কস্য দর্শিত, ঠিক আছে? এটাকেই বলা হয় বিষকম্ভক। বলছে অভিজ্ঞান শকুন্তলা নাটকের তৃতীয় ও চতুর্থ অঙ্কে বিষকম্ভক আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা একটা প্রশ্ন। নেক্সট, গান্ধর্বেন বিধিনা, গান্ধর্বেন বিধিনা, গান্ধর্ব বিবাহ বলতে কি বোঝো? কোথায় এই বিবাহের উল্লেখ আছে? তাহলে গান্ধর্ব বিবাহ কি জিনিস এবং কোথায় এর উল্লেখ আছে? তৃতীয় অধ্যায় রয়েছে এটা, ওকে? দেখো, আচ্ছা উল্লেখ এটা কিছু না, এটা একটু টেকনিক্যাল এরার বলতে পারো। কোথায় এই বিবাহের উল্লেখ আছে, ঠিক আছে? এটা কোথায় এই বিবাহের উল্লেখ আছে, ওকে? দেখো তো কি হচ্ছে, গান্ধর্ব বিধি কি? আমাদের যে 8 প্রকার বিবাহ রয়েছে, বিবাহের 8 প্রকার রূপ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা এই মুহূর্তে আজকালকার দিনে, আগেও হতো, আজকালকার দিনে বেশি হয়। গান্ধর্ব বিবাহ কি? বলছে কন্যা ও বরের উভয়ের ইচ্ছার উপর নির্ভর করে ও পিতামাতা এবং অন্যান্য গুরুজনের মতামতের অপেক্ষা না করে মনোরম প্রাকৃতিক পরিবেশে কেবল পুষ্পমাল্য বিনিময়ের মাধ্যমে উভয়ের মধ্যে যে মিলন সংগঠিত হয় তাকে গান্ধর্ব বিবাহ বলা হয়। এই বিবাহ শাস্ত্রসম্মত গুরুজনদের দ্বারা সাদরে অভিনন্দিত। দেখো তখনকার তৈরি সেই গান্ধর্ব বিবাহ এখন অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যায়। কি বলছে? যে বড় কন্যা মানে পাত্র এবং পাত্রী, যেটা আমাদের এখনকার দিনে হয়ে থাকে, যে পাত্র পাত্রী নিজেরাই নিজেদেরকে পছন্দ করে কি হয়, পিতা মাতা গুরুজনের অপেক্ষা না করে, যদি তোমরা না দাও আমরা নিজেরাই করে ফেলবো, নিজেরা রেজিস্ট্রি করে ফেলতে পারে, অথবা হয়তো এখান থেকে অন্য কোথাও চলে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেললো,
তাই না? সেখানে কোনো আড়ম্বর নেই, জাস্ট মন্দিরে গিয়ে হয়তো তারা বিয়ে করলো, সেই জিনিসটাই কিন্তু গান্ধর্ব বিবাহ বলা হয়। শাস্ত্রসম্মত এটা, শাস্ত্রে বলা আছে যে পিতামাতার এবং গুরুজনের মতামতের অপেক্ষা না করে সেটাই করা হয় এখনো। শুধুমাত্র কন্যা এবং পুত্র মানে ছেলে এবং মেয়ে বা বর এবং বউ নিজেদের ইচ্ছায় যদি মনোরম পরিবেশে পুষ্পমাল্য বিনিময়ের মাধ্যমে একে অপরের কে বিয়ে করে, তাহলে সেটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। এখনো তাই করে ছেলে মেয়েরা। এবং শাস্ত্রে বলছে, এখানেও বলা আছে যে এটা শাস্ত্রসম্মত, যে শাস্ত্রে এই বিবাহ স্বীকৃত এবং পরবর্তীকালে পিতামাতা গুরুজনের দ্বারা সাদরে অভিনন্দিত। দেখো এখনো তাই হয়, যে তারা চলে গেল, পালিয়ে বিয়ে করে ফেললো, আবার 1 মাস পর বা 6 মাস পর ঠিক আছে বাবা মা দেখছে করে ফেলেছে, আর কি করা যাবে, আয় আয় তোরা চলে আয়, ঠিক আছে, তো সবকিছু আবার নর্মাল হয়ে যায়। তো শাস্ত্রসম্মত শাস্ত্র মতেই হচ্ছে। তার মানে কিন্তু আমার কথা শুনে আবার তোমরা মানে মোটিভেট হয় না যে ঠিক আছে শাস্ত্রে আছে মানে আমরা করতেই পারি, এরকমটা নয়। তোমরা বুঝে শুনে করো যা করো, তবে গান্ধর্ব বিবাহ হচ্ছে শাস্ত্রসম্মত এবং কি আছে, এটা গুরুজনদের দ্বারা সাদরে অভিনন্দিত। কোথায় আছে এই বিবাহের উল্লেখ? মনুসংহিতার 3য় অধ্যায়ে এই বিবাহের উল্লেখ আছে। মনুসংহিতার 3য় অধ্যায়ে এই বিবাহের উল্লেখ আছে, গান্ধর্ব বিবাহের উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে গান্ধর্ব বিধি না গান্ধর্ব বিবাহ বলতে কি বোঝো, কোথায় এই বিবাহের উল্লেখ আছে বলা হলো। নেক্সট চলে আসি, চক্রবাক বধূকে আমন্ত্রস্য সহচরম উপস্থিতা রজনী। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এটা, এখানেও কত সুন্দর একটা তাৎপর্য রয়েছে, এটা দেখো 3য় অঙ্ক থেকে নেওয়া হয়েছে। জাস্ট আমি আলোচনা করে দিচ্ছি, শুনলেই এগুলো মনে থাকবে, সেজন্য আর আনসার এগুলো বড় বড় আনসার লেখা নেই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন কোন লাইনগুলোর উপর ট্রেস দেব, তোমরা বই পড়বে পুঙ্খানুপুঙ্খ ভাবে তখনও এটা পাবে। আমি এখন আলোচনা গল্পের মতো করে বলে দিচ্ছি, দেখো মনে থাকবে। চক্রবাক বধূকে আমন্ত্রস্য সহচরম উপস্থিতা রজনী, মানে ওহে চক্রবাক বধূ সহচরকে ডেকে নাও, সন্ধে আগমন হয়েছে। সুন্দর একটা লাইন। তো এটা কিন্তু একটা শ্লেষাত্মক শব্দ, ডবল মিনিং রয়েছে এর। এই লাইনটার মধ্যে দিয়ে কিন্তু অন্য মানে বোঝাচ্ছে। কি সেই মানে? 3য় অঙ্কে অনুসূয়া প্রিয়ংবদা তাদের শকুন্তলা এবং রাজাকে বেতস কুঞ্জে মানে বেতের তৈরি ঘরে মিলনের সুযোগ করে দেয়, যে তোরা যা ঘরে যা, আমরা বাইরে আছি, আমরা পাহারা দিচ্ছি। তো 3য় অঙ্কে যখন শকুন্তলা এবং দুষ্যন্তকে বেতস কুঞ্জে মিলনের সুযোগ করে দিয়ে তারা বাইরে পাহারারত, তো পাহারা দিতে দিতে হঠাৎ দেখছে যে আশ্রম মাতা গৌতমী প্রবেশ করেছে, চলে এসছে। তো আশ্রম মাতা গৌতমীকে দেখে সে তো আর বলতে পারেন না তারা যে শকুন্তলা চলে আয় চলে আয়, বাইরে বেরো বেরো, মাতা আসছে, তো বলতে পারে না, তাহলে মা বুঝে যাবেন। তো তখন অন্য ভাবে বলছে, যেটা কোড ওয়ার্ড ইউজ করছে, যে চক্রবাক বধূকে, দেখো আমন্ত্রস্য সহচরম, বধূকে লতা শব্দের সম্বোধনের প্রথমে কি আছে, লতে। তাহলে দেখো চক্রবাক বধূকে বলছে, ওহে চক্রবাক বধূ মানে শকুন্তলাকে টার্গেট করে বলছে, আমন্ত্রস্য সহচরম মানে তোমার সহচরকে বলো বা ডাকো চলে আসতে, উপস্থিতা রজনী, রজনী সমাগত হয়েছে। মানে কি হয়, বকেরা বা যে কোনো পাখিরাই সারাদিন জলে ঘুরে বেড়ায়, কিন্তু যখনই সন্ধে হয় তখন তারা বাড়ি ফেরে। তাই বলছে যে ওহে তোমরা এবার ঘর থেকে বেরিয়ে এসো, রজনী উপস্থিত হয়েছে মানে মাতা গৌতমী আসছে। তাহলে এখানে রজনী বলতে মাতা গৌতমী, আর চক্রবাক বধূকে মানে হচ্ছে শকুন্তলা, এবং সহচর মানে হচ্ছে দুষ্যন্ত। তাই বলছে যে ওহে তুমি শকুন্তলাকে বলছে তুমি রাজাকে ডাকো, বেরিয়ে এসো, কারণ আশ্রম মাতা প্রবেশ করছেন গৌতমী। তাহলে এখানে রজনী বলতে আশ্রম মাতা, চক্রবাক বধূকে হচ্ছে শকুন্তলা। ওকে, চলো নেক্সট। কো নু খলু এসো নিবসনে মে সজ্জাতে, চলে এসেছে 4র্থ অঙ্ক। কো নু খলু এসো নিবসনে মে, দেখো আমি বলে দিই পুরো বইটাই পড়তে হবে তোমাদের, কিন্তু আমাদের টোটালটা পড়ানো সম্ভব নয় বলেই যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে রাখছি। বলছে কোন খলু এসে নিবসনে মে সজ্জাতে, কে কোন প্রসঙ্গে কথা বলেছে। 4র্থ অঙ্কে যখন প্রতিগৃহে যাবে সেই সময় সকলে যখন দুঃখ বিহ্বল অবস্থায় রয়েছে, তখন শকুন্তলা ফিল করছে বা দেখছে বা অনুভব করছে তার বসন ধরে বা আঁচল ধরে কেউ একজন টানছে। সেটা দেখে বলছে কোন খেলু নিবসনে মে সজ্জাতে, আমার বসন ধরে কে টানছে। তো তিনি যখন দেখেন যে আশ্রমেরই একটা মৃগ শাবক, নাম কি, নাম তার দীর্ঘাপাঙ্গ, সে কি করছে, শকুন্তলার বসন ধরে টানছে তাকে যেতে দেবে না বলে, আটকানোর জন্য সেও দুঃখে তার আঁচল ধরে টেনে রেখেছে। এটাই তখনই বলছেন যে কোনু খলু
নিবসনে মে সজ্জতে, এই প্রসঙ্গে বলেছে। স্নেহ পাপ শঙ্কি উক্তিটির তাৎপর্য। নেক্সট, এটা আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, স্নেহ পাপ শঙ্কি। এটাও দেখো বাস্তবে আমরা সবসময় ফিল করি, আমাদের সাথে রিলেটেড। কি হচ্ছে, কে বলেছে কথাটা? অনুসূয়া প্রিয়ঙ্বদা বলেছে। কাকে? শকুন্তলাকে। কেন? শকুন্তলা যে অভিশপ্ত বা অভিশাপ পেয়েছে বা দুর্বাসা অভিশাপ দিয়েছে, যখন অভিশাপ দেন তখনও কিন্তু শকুন্তলা রাজার প্রেমে বিভোর, তার কথা চিন্তা করতে করতে সে জানেই না যে আমাকে অভিশাপ দেওয়া হয়েছে। অভিশাপ দেওয়ার পর যখন অভিশাপ দিয়ে দিয়েছে তখন সেটা শুনেছে অনুসূয়া প্রিয়ঙ্বদা। তারা তখন দুর্বাসার পা জড়িয়ে ধরে বলেন, এ আপনি কি করলেন, ও বুঝতে পারেনি, আপনি রক্ষা করুন। বলছে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে আমি একটা উপায় বলে দিতে পারি। যদি শকুন্তলা তার রাজার নামাঙ্কিত কোনো বস্তু তাকে দেখায় রাজাকে, তাহলে রাজা তাকে ফিরে পাবে বা রাজার সবকিছু মনে পড়ে যাবে। এটা হচ্ছে উপায় বলে দিয়েছিল অভিশাপ খণ্ডনের। তো সেটা কে জানতো? শকুন্তলা জানতেন না, জানতো হচ্ছে তার দুই প্রিয় সখী। তাই যখন প্রতিগৃহে যাচ্ছে তখন দুই প্রিয় সখী তাকে বলে যে তুমি যদি রাজা তোকে চিনতে না পারে, বাই চান্স যদি চিনতে না পারে, কারণ বড় 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 লোকদের ব্যাপার, রাজরাজাদের ব্যাপার, তাদের অনেক মহিষী থাকে, তো তোকে চিনতে নাই পারে, তো তখন তুই কি করবি না, এই আংটিটি দেখাবি। এই কথা শুনে শকুন্তলা বলে, কেন তোরা কথা বলছিস, এমন কথা হঠাৎ করে তোরা বলছিস কেন যে আমাকে চিনতে পারবে না? তারা জানে যে অভিশাপ দিয়েছে, কিন্তু শকুন্তলা জানে না, তারাও জানায়নি শকুন্তলাকে। অনুসূয়া প্রিয়ঙ্বদা তাকে বলেনি যে শকুন্তলাকে যে তোকে অভিশাপ দিয়েছে। তো তখন বলছে, না না, আমরা তো তোর ভালো চাই, তো সেই জন্য আমরা সবসময় ভালো যারা চায় তারা আশঙ্কা করে খারাপ কিছুর। যেমন ধরো, তোমার প্রিয় ব্যক্তি, তুমি বাইরে আছো, তুমি সাধারণত 12টার সময় বাড়ি ঢুকে পড়ো, তুমি কোথাও পড়তে গিয়েছো, বাড়িতে ঢুকতে 12টা বাজে। যদি কোনোদিন 10 মিনিট দেরি হয়, বাড়ির লোক কিন্তু চিন্তা করে, বা আমরাও চিন্তা করি আমাদের প্রিয় লোকের, যে কি ব্যাপার এখনো আসছে না, কোনো বিপদ হলো না তো? আমরা চিন্তা করি, কিন্তু সে ঠিক আছে এরকম নয়। আমরা ভাবি যে রাস্তায় কোনো বিপদ হলো না তো, অ্যাক্সিডেন্ট হলো না তো, পড়ে গেল না তো, শরীর খারাপ হলো না তো? এই যে খারাপ জিনিসগুলো আমরা আশঙ্কা করি, নট কামনা, আশঙ্কা করি যেটা হতে পারে। তো সেটাই বলছে যে আমরা তোকে ভালোবাসি বলেই তোর সম্পর্কে আমরা আশঙ্কা করছি, যদি এরকম হয়, কারণ রাজরাজাদের কথা তো বলা যায় না। সেই উপলক্ষে বা সেই সময় বলেছিল যে স্নেহ পাপ শঙ্কি, স্নেহ থেকে পাপের আশঙ্কা জন্মায়। ঠিক আছে, এই লাইনটার মানে হচ্ছে স্নেহ থেকে পাপের আশঙ্কা জন্মায়। তাই তখন এই কথাটা বলা হয়েছিল। অনুসূয়া প্রিয়ঙ্বদা বলেছে কাকে? না, শকুন্তলাকে। নেক্সট, অর্থহি কন্যা পরকীয় এব। দেখো আবার একটা ভাইটাল একটা লাইন, অর্থহি কন্যা পরকীয় এব প্রসঙ্গ ন্যাস বলতে কি বোঝো? আচ্ছা, প্রসঙ্গটা বলে নি। যখন প্রতিগৃহে চলে গেলেন শকুন্তলা, কার কার সাথে গিয়েছে? সাঙ্গরেব সরোদ্দত এবং মাতা গৌতমী। চলে যাওয়ার পর সবাই দুঃখে কান্নাকাটি করছে, তখন তার দুই প্রিয় সখী, সব থেকে কাছের অনুসূয়া প্রিয়ঙ্বদা আশ্রমে প্রবেশ করতে পারছে না দুঃখে, যে সে নেই, আমরা কি করে আশ্রমে প্রবেশ করব। তখন তাদের আশ্বস্ত করতে মহর্ষি কর্ণ বলছেন যে অর্থহি কন্যা পরকীয় এব, কন্যা হলো পরের ধন, আমি শুধু তাকে পালন করেছি, কিন্তু আমার সম্পদ নয়, যার সম্পদ সে তার কাছে ফিরে গেছে। ঠিক আছে, এটা বলে তাদেরকে আশ্বস্ত করেছে। এবং সেখানে একটা কথা উঠেছিল, ন্যাস। ন্যাস মানে হচ্ছে গচ্ছিত ধন, ন্যাস মানে হলো অপরের গচ্ছিত ধন। অ্যাকচুয়ালি সমস্ত মেয়েরাই অপরের গচ্ছিত ধন। ঠিক আছে, বিয়ের পর তাকে অন্য সংসারে বা অন্য কারোর কাছে চলে যেতে হয়, সেই প্রসঙ্গে এই আলোচনাটি হয়েছিল। চলো আমরা পরেরটা দেখব। ভগবান বড় খলু এসো ন আসি, প্রসঙ্গ উল্লেখ করো, আশীর্বাদকে বর বলা হয়েছে কেন? ভগবান বড় খলু এসো ন আসি। প্রতিগৃহে যাত্রার সময় শকুন্তলাকে ভগবান মহর্ষি কর্ণ যে যে আশীর্বাদগুলো দিয়েছিল, যে যজাতির মতো তুমিও অত্যন্ত প্রিয় হও, রাজার কাছে অত্যন্ত প্রিয় হও, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু বলেছিলেন। তো বলার পর মাতা গৌতমী বললেন যে ভগবান যেটা বলেছেন সেটা আশীর্বাদ নয়, সাক্ষাৎ বর। মানে তিনি যেটা বলেছেন সেগুলো পালন করবে, কারণ এটা কিন্তু বর, আশীর্বাদ নয়। এবার বলছে আশীর্বাদকে বর বলা হয়েছে কেন? আশীর্বাদকে বর বলা হয়েছে এই কারণেই, বর এবং আশীর্বাদের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো আশীর্বাদ ফলতেও পারে, নাও ফলতে পারে। আমি বললাম বড় হও, ভালো থেকো, ভালো রেজাল্ট করো, সেটা হতেও পারে, নাও হতে পারে। আর বর হচ্ছে এখান থেকে বেরোয়, যেটা দেবতারা দেয় না, এখান থেকে একটা জ্যোতি বেরিয়ে যাচ্ছে, বর মানে সেটা হবেই, ফলবেই।
তাহলে বর আর আশীর্বাদের মধ্যে পার্থক্য হচ্ছে আশীর্বাদ ফলতেও পারে, নাও হতে পারে, কিন্তু বর হচ্ছে সাক্ষাৎ বর, যেটা সেটা যেভাবেই হোক ফলবেই। তাই তখন বলেছিলেন মাতা গৌতমী যে পিতা যেটা বললেন সেটাকে আশীর্বাদ ভেবো না, এটা সাক্ষাৎ বর, মানে এটা কিন্তু ফলবেই। সেই প্রসঙ্গে এই কথা বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে আশীর্বাদ আর বরের মধ্যে পার্থক্য হচ্ছে আশীর্বাদ ফলতেও পারে, নাও পারে, কিন্তু বর অবশ্যম্ভাবী। তপোবন কিভাবে শকুন্তলাকে যাত্রার অনুমতি দিল? তপোবন কিভাবে শকুন্তলাকে যাত্রার অনুমতি দিল, এটা একটা খুব কমন কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসছে। তপোবন কোকিলের ডাকের মাধ্যমে শকুন্তলাকে যাত্রার অনুমতি দিল। অনেক কিছু হয়েছে, যেমন গাছেরা নুইয়ে পড়েছে তার অনুগত হয়ে, ঠিক আছে, সমস্ত প্রাণীরা তার কাছে চলে এসছে, সবাই দুঃখ করছে, কিন্তু আলটিমেটলি সিটি বা কোকিল ডাক দেয় যে হ্যাঁ এবার তুমি যেতে পারো। তো কোকিলের ডাকের মাধ্যমেই শকুন্তলাকে যাত্রার অনুমতি দিল তার আশ্রম বা প্রকৃতি। ওকে, তাহলে কার মাধ্যমে? কোকিলের ডাকের মাধ্যমে। চলো আমাদের আজকের কারক অভিজ্ঞান শকুন্তলম নিয়ে যে আলোচনা সেটা শেষ হলো। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নেক্সট কারক বিভক্তি। অ্যাজ ইউজুয়াল আমাদের কারক বিভক্তি হচ্ছে গ্রামারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, তো সেটাকে আমাদের ধীরে ধীরে বুঝতে হবে, চ্যাপ্টার ওয়াইজ কারক ওয়াইজ প্রতিটা কারক বিভক্তি অনুযায়ী বুঝতে হবে। চলো শুরু করি আমরা কারক ও বিভক্তি। আজকে আমরা দেখব করণ কারক ও তৃতীয় বিভক্তি। দেখো, করণ কারকের প্রথম যে সূত্র বা প্রধান সূত্র সেটা হচ্ছে সাধকতমং করণম। সাধকতমং করণম। দেখো, সাধক, সাধক কি, সাধকতম কি? যার মাধ্যমে কর্তা কোনো কাজ সম্পন্ন করে সেটাকে বলা হয় সাধক। ঠিক আছে, যার মাধ্যমে কর্তা কোনো ক্রিয়া সাধন করে সেটাকে বলা হয় সাধক। তাহলে হচ্ছে যে যেমন ধরো আমি পেনটা দিয়ে লিখছি, তাহলে কর্তা আমি, লিখছি ক্রিয়া কার মাধ্যমে? পেনের মাধ্যমে, তাহলে পেনটা হচ্ছে সাধক। তাহলে যার মাধ্যমে কর্তা কোনো কাজ করে সে হচ্ছে সাধক, এবং সেই সাধকটাই হচ্ছে করণ কারক এবং তৃতীয়া বিভক্তি। যেমন দেখো এখানে লেখা আছে বালক কলমেন লিখতি। বালক কলমেন লিখতি মানে বালক কলমের দ্বারা লিখছে। তাহলে যে দ্বারা দিয়া কর্তৃক আমরা অলরেডি দেখেছি চার্টে যে দ্বারা দিয়া কর্তৃক থাকলে করণ কারক হয়। তাহলে আমরা একই রকম ভাবে এটাও দেখে নিচ্ছি যে কলমের দ্বারা লিখছে মানে 3-এর 1 হয়েছে এখানে কলমেন, বালকটি কলমের দ্বারা লিখছে। বালক কাজ সাধন করছে কার দ্বারা? কলমের দ্বারা। হয়ে গেল। একই রকম ভাবে শিশু হস্তেন লিখ খাদতি। শিশুটি হাত দিয়ে খাচ্ছে, খাওয়া কাজটা সম্পন্ন করছে কার দ্বারা? হাতের দ্বারা। তাই হস্তেনটা কিন্তু এখানে কি হয়েছে না সাধক হয়েছে বা করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে। হলো। আচ্ছা, কর্তনে তৃতীয়া বিভক্তি হয়েছে। এবার হচ্ছে দিব কর্ম চ। দিব কর্ম চ, দীপ ধাতুর যোগে, দেখো দীপ একটা ধাতু, দীপ ধাতুর যোগে বিকল্পে করণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এটাকে বিকল্পে আমরা লিখে রাখতে পারি করণে তৃতীয়া। করণে তৃতীয়া, ঠিক আছে। দীপ ধাতুর যোগে করণে তৃতীয়া মানে হচ্ছে কারক করণ। ঠিক আছে, একটু 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 মিস্টেক হলো। করণে তৃতীয়া তো নর্মাল হচ্ছেই, এটা করণে না, এটা কর্মে তৃতীয়া। হ্যাঁ, এটা একটু ঠিক করে নাও, একটু মুছে লিখে দিই আমি। এটা কর্মে তৃতীয়া, করণে তৃতীয়া তো নর্মালি হবেই, আর এটা হচ্ছে কর্মে তৃতীয়া বলা যেতে পারে, বিকল্পে কর্মে তৃতীয়া। দেখবো আমরা। আচ্ছা, কর্মে তৃতীয়া অথবা করণে দ্বিতীয়াও বলতে পারি আমরা, করণে দ্বিতীয়া। দেখো কিভাবে, করণ কারকে দ্বিতীয় বিভক্তি, এটাকেই ফোকাস করবে, হ্যাঁ এটা নয়। আচ্ছা, তাহলে কি হলো? করণে দ্বিতীয় বিভক্তি, করণ কারকে দ্বিতীয় বিভক্তি। সূত্র হচ্ছে দিব কর্ম চ। দীপ ধাতু, দীপ ধাতু মানে হচ্ছে খেলা। ঠিক আছে, দীপ একটা ধাতু যার অর্থ হচ্ছে খেলা। দেখো আমরা ডিরেক্ট চলে যাই উদাহরণটায়। রাজা অক্ষয়ের দিব্যতি, মানে রাজা, অক্ষ মানে কি জানো তো? অক্ষ মানে হচ্ছে পাশা খেলা। রাজা পাশার দ্বারা খেলা করছে। আমরা যখন বলি যে কেউ বল খেলছে বলি, অ্যাকচুয়ালি বল খেলে না, বল দিয়ে খেলে। খেলা অনেক রকম হয়, আমরা বল দিয়ে খেলা করছি কিন্তু আমরা বলি বল খেলি। সেরকম রাজা পাশা খেলছে মানে পাশার দ্বারা খেলা করছে। তাহলে দেখো আমরা বলতে পারি রাজা অক্ষয় দিব্যতি মানে রাজা পাশার দ্বারা খেলা করছে। তাহলে নর্মালি রাজা হচ্ছে কর্তা, ক্রিয়া, সাধক হচ্ছে অক্ষয়ী। রাজা অক্ষয়ী মানে হচ্ছে
পাশার দ্বারা খেলা করছে, অতএব এটাকে আমরা সাধকতমং কিন্তু আরামসে করতে পারি, সাধকতমং করণম, সাধকতম করণম হলো। কিন্তু অক্ষয় যেহেতু তৃতীয়া রয়েছে, দ্বারা রয়েছে, কিন্তু এই যে দীপ ধাতুটা রয়েছে, দীপ ধাতুর জন্য বিকল্পে কিছু চেঞ্জেস আসতে পারে। কি চেঞ্জ আসতে পারে আমি এখানে উদাহরণটা লিখি, রাজা বা নৃপজাদি করব, অকশান দিব্যতি, রাজা অকশান দিব্যতি। দেখো তাহলে এই যে দিব্যতি ছিল, রাজা অকশান দিব্যতি হয়ে গেল কি করে, যেহেতু এখানে দীপ ধাতু রয়েছে তাই বিকল্পে অক্ষয়ের পরিবর্তে আমরা দ্বিতীয় বিভক্তি করতে পারি, অকশান করে দিতে পারি, মানে অক্ষের দ্বারা। এটা ছিল 3-এর 3, এটা হয়ে গেল 2-এর 3। তার মানে কি হচ্ছে, দ্বারা কিন্তু বলছি রাজা অক্ষের দ্বারা খেলা করছে, কিন্তু এটা দ্বিতীয় হলো কেন না দীপ ধাতু আছে বলে, দীপ ধাতুর জন্যই হলো। তাহলে দেখো কি হলো বিষয়টা, যদি এটা পরীক্ষায় আসে তাহলে আমরা লিখবো সাধকতম করণম সূত্র অনুসারে করণকারক তৃতীয় বিভক্তি, কিন্তু যদি করণের জায়গায় তৃতীয়া জায়গায় দ্বিতীয় আসে তখন আমরা উদাহরণ সূত্র দেখব, দিব কর্মচ সূত্রানুসারে দীপ ধাতুর যোগে বিকল্পে করণে দ্বিতীয় বিভক্তি, আমরা লিখব বিকল্পে করণে দ্বিতীয়। আমি এখানে 2 লিখছি বলে তোমরা 2 লিখবে না, যদিও লেখার জায়গা নেই, বিকল্পে করণে দ্বিতীয়, বোঝা গেছে? তাহলে নর্মালি তৃতীয়া হয়, কিন্তু দীপ ধাতুর জন্য এখানে দ্বিতীয় বিভক্তি হয়। দেখো যদি এখানে ক্রিয়তি থাকতো তাহলে কিন্তু এটা হতো না, তাহলে এটাই হতো, তৃতীয়ই হতো। স্পেসিফিকলি দীপ ধাতুটার জন্য এখানে চেঞ্জ হয়ে গেছে, তৃতীয় বিভক্তি হয়েছে, কিন্তু বিকল্পে দুটোই হবে, এটাও হবে এটাও হবে, এটা থাকলে এই সূত্র হবে, এটা থাকলে প্রথমটা হবে, ঠিক আছে? সাধকতম অনুসারে এইটা হবে, আর যদি এটা আসে তাহলে এটা হবে। দীপ ধাতু থাকলে যদি দ্বিতীয় থাকে তাহলে দিবকর্মচ, আর যদি দ্বিতীয় না থাকে তৃতীয় থাকে তাহলে সাধকতম করণম। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, সহযুক্তে অপ্রধানে, খুব একটা ভালো একটা সূত্র, সহযুক্তে অপ্রধানে। দেখো সহযুক্তে এবং অপ্রধান, এটাকে ভাঙলে সহযুক্তে আর অপ্রধান, অপ্রধান মানে গৌণ, জানি। তো এখানে কি বলছে যে সহ অপ্রধানের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটা তৃতীয়া বিভক্তি হয়, সহ কথাটা অপ্রধান পদের সাথে যদি যুক্ত থাকে তাহলে তৃতীয়া বিভক্তি হয়। এখানে অপ্রধান আমরা কি করে বুঝবো, যেমন পুত্রের সহ পিতা চলতি, দেখো অ্যাকচুয়ালি এখানে চলছে কজন, পুত্রও চলছে আবার পিতাও চলছে, কিন্তু আমি যদি কারকে নিয়ম অনুসারে বলি যে চলতি, কহ চলতি, কে চলছে, দেখো পিতা উত্তরে আসবে, পিতা চলছে, তার মানে পিতাটা হচ্ছে কর্ম, পিতা হলো গিয়ে কর্ম, ঠিক আছে? পিতা চলছে, কে যাচ্ছে, পিতা যাচ্ছে। আমি কিন্তু বলবো না যে পুত্রও যাচ্ছে, বলি না, প্রশ্ন অনুযায়ী উত্তর। চলছে, কে চলছে, পিতা চলছে, কার সাথে চলছে, পুত্রের সাথে চলছে, তাহলে সাথে বললে তখন হচ্ছে পুত্র, এটা হচ্ছে করণ বা তৃতীয়া, তাই তো? তাহলে সাথে বললে করণ বা তৃতীয়া। তাহলে এখানে বলতো মেন কে বা প্রধান কে, নিশ্চয়ই পিতা, আর অপ্রধান কে, পুত্র। এবং এই সহ কথাটা কার সাথে যাচ্ছে, পুত্রের সাথে যাচ্ছে, দেখো পুত্রের সাথে চলছে, পিতা চলছে, তাহলে সহ কথাটা কার সাথে, পুত্রের সাথে, বোঝা গেল? তাহলে সহযুক্তে অপ্রধানে, এ হচ্ছে প্রধান আর পুত্র হচ্ছে অপ্রধান, তাহলে সহটা অপ্রধানের সাথে যুক্ত থাকবে এবং সে অপ্রধানটাই তৃতীয় বিভক্তি হবে, এটা হচ্ছে সহযুক্ত অপ্রধানের সূত্র অনুসারে। তো এবার কি হলো, এবার আসছি এই যে সূত্রের আন্ডারে দেখো দুটো রয়েছে, এখানে আমরা অনেকটা পরীক্ষাতে কিন্তু অনেক গন্ডগোল করি, একটা হচ্ছে সহযোগে তৃতীয়া, একটা হচ্ছে সহার্থে তৃতীয়া, সহযোগে তৃতীয়া, সহার্থে তৃতীয়া, এটা কিন্তু অনেকে তোমরা জানো না বা এই জায়গাটা তোমরা ভুল করে ফেলো, এগুলো সাধারণত উদাহরণের ক্ষেত্রে আসে। হ্যাঁ, সহযোগে তৃতীয়া কি আর সহার্থে তৃতীয়া কি, দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে বলি। প্রথমে হচ্ছে সহযোগে তৃতীয়া, পিতা পুত্রেণ সহ চলতি, আর এটা লিখলাম পিতা পুত্রেণ চলতি। দেখো দুটোর মানে কিন্তু একই, পিতা পুত্রেণ সহ চলতি মানে পিতা পুত্রের সাথে যাচ্ছে,
পিতা পুত্রেণ চলতি মানে পিতা পুত্রের সাথে যাচ্ছে। তুমি সহটাকে বাদ দিয়ে উচ্চারণ করতে পারবে না, অর্থ বলতে পারবে না। পিতা পুত্রের সাথে যাচ্ছে, পিতা পুত্রেণ চলতি বললেও পিতা পুত্রের সাথে যাচ্ছে। শুধু পার্থক্য একটাই, সেটা হচ্ছে এক জায়গায় আমরা সহকে দেখতে পাচ্ছি, এক জায়গায় দেখতে পাচ্ছি না। এখানে আমরা সহকে দেখতে পাচ্ছি, বাট এখানে আমাদের সহ নেই। কিন্তু আমরা যখন বাংলাটা বলছি মানে এটা কিন্তু তখন সহ বলতে হচ্ছে। তার মানে পিতা পুত্রেণ, তোমার দাগ থাকবে এখানে এখানে, ঠিক আছে, দুটোই পুত্রের নিচে দাগ থাকবে, দুটোর ক্ষেত্রে সূত্রও হবে সহযুক্ত অপ্রধানে একই, কিন্তু বাংলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে একটু আলাদা হবে, অথবা উদাহরণের ক্ষেত্রে একটু আলাদা হবে। থাকবে এখানে যে পিতা পুত্রেণ সহ চলতি, কি হয়েছে, সহযোগে তৃতীয়া, সহার্থে তৃতীয়া, বা আরো দুটো দিয়ে দিল। তো আমরা গুরুত্ব না দিয়ে দুটোই সহযোগে দিয়ে দিতে পারি বা সহার্থে দিয়ে দিতে পারি, যেটা মনে হবে সেটা দিতে পারি, কিন্তু আসলে তা নয়। আসলে কি হচ্ছে দেখো, যেখানে সহটা উপস্থিত থাকবে বা যুক্ত থাকবে সেটা হচ্ছে সহযোগে, তাহলে এটা হচ্ছে সহযোগে তৃতীয়া। আর এখানে সহ নেই কিন্তু অর্থ প্রকাশ করেছে, তাহলে এটা হবে সহার্থে তৃতীয়া, এটা হবে সহার্থে তৃতীয়া। বোঝাতে পারলাম? তাহলে উদাহরণ আসবে, সহার্থে তৃতীয়া উদাহরণ দাও, সেখানে পিতা পুত্রেণ সহ চলতিও থাকবে, পিতা পুত্রেণ চলতিও থাকবে। তাহলে আমাদের দেখতে হবে যোগে থাকলে যেখানে সহ কথাটা নিজে উপস্থিত আছে, যুক্ত আছে, সেটা সহযোগে, আর যেখানে সহ কথাটা নিজে যুক্ত নেই কিন্তু অর্থ প্রকাশ করছে, উহ্য আছে, সেটা হচ্ছে সহার্থে তৃতীয়া। বোঝা গেল? তো এই গেল আমাদের সহযুক্ত অপ্রধানে। নেক্সট, ইত্থম্ভূত লক্ষণে বা উপলক্ষণে তৃতীয়া। ইত্থম্ভূত লক্ষণে বা উপলক্ষণে তৃতীয়া। দেখো, উপলক্ষণ মানে কি? উপলক্ষণ মানে হচ্ছে গিয়ে চিহ্ন। উপলক্ষণ মানে হচ্ছে চিহ্ন, যার দ্বারা আমরা কাউকে ইন্ডিকেট করতে পারি বা চিনতে পারি। তাহলে কি হলো, ইত্থম্ভূত লক্ষণে উপলক্ষণে তৃতীয়া, যার মাধ্যমে আমরা কাউকে ইন্ডিকেট বা চিনতে পারি সেই চিহ্নবোধক বা শব্দটাই হচ্ছে উপলক্ষণ বলা হয়, এবং এই উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়। ওকে, তাহলে জটাভি তাপসম অপসম, মানে এর মানে হচ্ছে জটার দ্বারা তাপসকে আমরা দেখতে পাই বা দেখলাম, দেখেছিলাম। একটা জটা আলা মানুষ যাচ্ছে, তাপস তো গায়ে লেখা থাকে না কারোর যে আমি সন্ন্যাসী, কিন্তু আমরা দেখে বুঝতে পারি কি করে, যে তার মাথায় জটা রয়েছে, তখন আমরা বুঝতে পারি যে এ কোনো বাবা হবে বা ঋষি মানুষ হবে, তাই তো, বা সাধু হবে। তার মানে বলছে যে জটার দ্বারা আমরা তাকে চিনতে পারলাম। তার মানে এখানে জটাটা হচ্ছে লক্ষণ বা উপলক্ষণ। আমরা বলতে পারি শিক্ষা পরিব্রাজক, মানে যার মাথায় শিখা বা টিকি আছে তাকে, সে হচ্ছে একজন পরিব্রাজক বা পুরোহিত। তার মানে চিহ্ন কোনটা, টিকিটা বা শিখাটা, একই রকম জটাটা। তাহলে যার মাধ্যমে আমরা কাউকে ইন্ডিকেট করতে পারি বা চিনতে পারি, সে এখানে উপলক্ষণ, এবং উপলক্ষণটাতেই তৃতীয় বিভক্তি হবে। বোঝা গেছে? তাহলে এটা কি লিখবো, ইত্থম্ভূত লক্ষণের সূত্রানুসারে জটাভি পদে, লক্ষণবাচক জটাভি পদে উপলক্ষণে তৃতীয় বিভক্তি হয়েছে। একই রকম কাকেন গৃহং জানামি, কাকের দ্বারা আমরা গৃহটা জানতে পারি, কোন একটা বাড়ির ছাদের উপর কাক বসে আছে, সেই কাকটা বাড়িটাকে চেনাতে সাহায্য করছে। তাহলে এটাও আমরা বলতে পারি ইত্থম্ভূত লক্ষণে কাকেন গৃহং জানামি, কাক হচ্ছে এখানে উপলক্ষণে তৃতীয় বিভক্তি হয়েছে। ওকে, চলো নেক্সট, জেনাঙ্গ বিকার, গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, জেনাঙ্গ বিকার হচ্ছে যেন অঙ্গেন বিকার, যে অঙ্গে বিকার হয়েছে সেই অঙ্গ, বিকারবোধক অঙ্গটা হচ্ছে তৃতীয় বিভক্তি হবে, যেন অঙ্গেন বিকার। এবার এখানে একটা মজার জিনিস হচ্ছে যে বিকার, বিকার কাকে বলে, বিকার কয় রকম, বিকার কাকে বলে, আকার থেকে বিচ্যুত হলেই বিকার। আকার থেকে বিচ্যুত হলেই বিকার। ধরো একটা পেন আমার হাতে আছে, এই যে পেনটা ধরো রয়েছে, এই পেনটাতে ক্যাপ পরানো নেই, কিন্তু একটা কমপ্লিট পেনের আকার কিরকম হবে, একটা পেন থাকবে তার ক্যাপ পরানো থাকবে, এটা হচ্ছে একটা পেনের আকার। তাহলে এই পেনটার ক্যাপটা পরানো নেই, খোলা রয়েছে, তার মানে এখানে কিছু একটা মিসিং আছে, তার মানে এটা তার নিজস্ব আকার থেকে ব্যতিক্রম, তার মানে এটা বিকার কি না, নেই, অভাব রয়েছে। আবার যদি আমি এই পেনটার উপরে আর পিছনে দুটোই একটা ক্যাপ পরিয়ে দিই, তাহলে দুখানা মুখ তো নয় একটা পেনের, তার মানে সেটাও তার নিজস্ব বা অরিজিনাল পজিশন নয় বা অরিজিনাল আকার নয়, বেশি হয়ে গেছে, তাহলে সেটাও বিকার।
তার মানে স্বাভাবিক থেকে এদিক ওদিক হলেই সেটা বিকার। সেটাই বলেছি যে আকার থেকে বিচ্যুত হলেই সেটা বিকার, সেটা কমে যাক কি বেড়ে যাক, তাই না? তাই বিকার দুরকম, একটা হচ্ছে আধিক্য, এটাও যেমন বিকার, আর একটা হচ্ছে হানি, এটাও বিকার। তাহলে আধিক্যও বিকার, হানিও বিকার। দেখো আমরা যদি দেখি যে কোনো মানুষের পিঠে কুঁজ রয়েছে, তার মানে সেটা বিকার। কুঁজ তো হওয়ার কথা নয় মানুষের, সেটা উটের হতে পারে, ষাঁড়ের হতে পারে, তাদের ক্ষেত্রে নর্মাল, কিন্তু মানুষের তো নয়, তার মানে সেটা বিকার। আবার কারোর দেখছি এক পা নেই বা একটা চোখ নেই, তার মানে নর্মাল নয়, সেটাও বিকার, তাই না? আমরা দেখবো আমাদের বিভিন্ন দেবদেবী, সমস্ত দেবদেবী দেখবে কারোর 3টে চোখ, মহাদেব, মা কালী 4টে হাত, তাই না? কারোর বেশি রয়েছে, সব এগুলো কিন্তু আধিক্য। তাহলে কি হলো, আমাদের বিকার মাথায় রাখতে হবে, একটা আধিক্য একটা হানি। কিন্তু যে কোনো রকম বিকার হলে আমরা জেনাঙ্গ বিকার করতে পারি। এবার সবৃদ্ধ পাদেন খঞ্জ, মানে সেই বৃদ্ধটির এক পা খোড়া, তাহলে এখানে বিকার হয়েছে, কিন্তু কি বিকার হয়েছে, হানি না আধিক্য, এটা বুঝতে হবে। এটা হয়েছে হানি, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি যে জেনাঙ্গ বিকার সূত্রানুসারে পাদেন পদে হানিরূপ বিকার বোঝাতে, এটা হচ্ছে হানিরূপ বিকার হয়েছে, হানিরূপ বিকার বোঝাতে জেনাঙ্গ বিকার সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। আবার সবৃদ্ধ পৃষ্ঠেন কুব্জ, সেই বৃদ্ধটি পিঠে কুজ, তারপরে এটা বেশি হয়েছে, তারপরে এটা আধিক্য রূপ বিকার হয়েছে, আধিক্য রূপ বিকার বোঝাতে কি হয়েছে, বিকার হয়েছে বা জেনাঙ্গ বিকার হয়েছে। এখন বিষয় হচ্ছে এখানে যেটা লেখা রয়েছে হানি বদাধিক্য মপি অঙ্গানাং বিকার, এটা কি? এটা একটা বার্তিক। বলা হয়েছে যে সাধারণত আমরা বিকার বললে এক কথায় যদি আমরা ভাবতে চাই, আমরা শুধু হানিটাকেই বুঝি, যে কারোর পা একটা নেই, কারোর একটা চোখ নেই, কারোর একটা কান নেই, কারোর একটা হাত নেই, এগুলোকেই কিন্তু আমরা বিকার বলি, বুঝি সাধারণত। আমরা অতটা ডিপলি ভাবি না যে বেড়ে গেলেও এটা বিকার হতে পারে। তো তখন বার্তিককার কাপ্তান দেখলেন যে না, কেউ তো বেশিটাকে আর বলছে না বিকার, তখন তিনি একটা সূত্র তৈরি করলেন যে হানিবদ আধিক্যমপি অঙ্গানাং বিকারও, মানে হানিবদ হানির মতো, আধিক্যমপি মানে আধিক্য, অঙ্গের আধিক্য বিকার। তাই বলছে যে আমরা যেমন হানিকে বিকার বলছি, ঠিক তেমনি বেড়ে গেলেও বিকার, ঠিক আছে? তাই এই বার্তিকটা যদি আমরা আধিক্যর ক্ষেত্রে বলি তাহলে কোনো ভুল নেই। তাই আধিক্যর কোনো উদাহরণের ক্ষেত্রে যদি আমরা হানিবাদ আধিক্যমপি অঙ্গানাং বিকার এই বার্তিক বলি, জেনাঙ্গ বিকার না বলে, তাও ঠিক হবে, কিন্তু জেনাঙ্গ বিকার দুটোর ক্ষেত্রেই ঠিক হবে, ঠিক আছে? তাহলে কি বলছে, বপুষা চতুর্ভুজ নারায়ণ, মানে নারায়ণের বপু মানে হচ্ছে শরীর, শরীরে 4টি হাত, তাহলে কি হয়েছে, অঙ্গের আধিক্য হয়েছে, বিকার। তাহলে এটা আধিক্য রূপ বিকার, আমরা এই বার্তিকটা ইউজ করতে পারি। তারপর মুখে না ত্রিলোচন, মুখে 3টি চোখ, এটাও আধিক্য রূপ বিকার, আমরা এই বার্তিকটা ব্যবহার করতে পারি। শুধু মাথায় রাখতে হবে হানি হয়েছে না আধিক্য রয়েছে, সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে আমাদের। ওকে, চলো নেক্সট স্লাইড। হেতু, হেতু মানে কারণ, আমরা আগে বলেছি, চার্টে বলেছি হেতু মানে কারণ। তাহলে হেতু মানে যদি কারণ হয়, দেখো দুঃখেন নদীতি মাতা, মা দুঃখে কাঁদছেন, মা কাঁদছেন কেন, কারণ হচ্ছে দুঃখ, তাহলে দুঃখটা হচ্ছে হেতু। তাহলে আমরা লিখতে পারি হেতু সূত্রানুসারে দুঃখেন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে, এটা সিম্পল একদম ব্যাপার। নেক্সট প্রকৃতি দিব উপসংখ্যানম, প্রকৃতি অর্থে তৃতীয় বিভক্তি, এইটা ভালো করে বুঝতে হবে। দেখো হেতু আর প্রকৃতির মধ্যে কি পার্থক্য। বলছে প্রকৃতি হচ্ছে আমি কিভাবে রয়েছি, সেইটা হচ্ছে প্রকৃতি, এখানে কারণের ব্যাপার নেই। উদাহরণ দিয়ে বোঝাই, দেখো বলছে দুঃখেন নদীতে মাতা, মা কাঁদছেন, তার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা কি, দুঃখ, মা দুঃখ পেয়েছেন তাই কাঁদছেন, তাহলে দুঃখেন নদীতে মাতা এটা হচ্ছে হেতু হয়েছে। কিন্তু এটা বলছে সুখেন বসতি মাতা, মা সুখে বাস করছে। দেখো বাস তো আমাদেরকে সকলেকেই করতে হয়, বেঁচে থাকতে হয়। কেউ জিজ্ঞেস করে কিরে কেমন আছিস, আমরা বলি ভালো আছি, আমরা বলি খারাপ আছি। তার মানে এইটা কিন্তু বেঁচে থাকার কারণ নয় যে আমি ভালো আছি বা আমি খারাপ আছি, এমন তো নয় যে আমি খারাপ আছি বলে বেঁচে আছি, ভালো লাগলে আমি মরে যেতাম, এরকম নয়। বেঁচে আমাকে থাকতেই হবে, কিভাবে সেটা ম্যাটার করে, ভালো নয় খারাপ। কিন্তু কান্না, দুঃখ হলে কাঁদছি, আনন্দ হলে হাসছি, তার মানে কান্নার পেছনে কারণ আছে দুঃখ, কিন্তু বেঁচে থাকার প্রকৃতি হচ্ছে আমি ভালো আছি বা খারাপ আছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে,
দেখতে একই রকম, সুখেন নদীতি মাতা, সুখেন বসতি মাতা, কিন্তু সুখটা হচ্ছে বাস করার প্রকৃতি, নট কারণ। বোঝা গেল? নট কারণ, এটা হচ্ছে প্রকৃতি। তাহলে বুঝে নিতে হবে যে কোনটা প্রকৃতি কোনটা হেতু। যদি সুখেন বসতি মাতা আসে তাহলে প্রকৃত দিব্য উপসংখ্যানম, ঠিক আছে। আর যদি দুঃখেন নদীতি মাতা আসে তাহলে আবার হেতু হবে। এই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, সম্প্রদান বা নিমিত্ত কারক, তৃতীয়া মোটামুটি কমপ্লিট। এবার সম্প্রদান বা নিমিত্ত কারক চলে আসি, দেখি। বলছে যে কর্মণ জন্মবিপরীতি সম্প্রদানম, দানার্থক ধাতুর কর্ম দ্বারা কাউকে যদি কিছু দান করা হয় তাহলে যাকে দান করা হয় তিনি সম্প্রদান হয়। কিছু দান করা বোঝাবে, দানার্থক ক্রিয়ার দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে সেটা সম্প্রদান হয়। যেমন রাজা দরিদ্র ধনং দদাতি, দান করছে, কাকে দান করছে? দরিদ্রকে দান করছে। দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, কিন্তু আমি আগেই বলেছিলাম কর্ম হওয়া সত্ত্বেও যদি তাকে একেবারে দান করা বোঝায় তাহলে সেটা সম্প্রদান হয়। তাহলে কি হচ্ছে, দান করছে কাকে? দরিদ্রকে দান করছে। তাহলে দানার্থকে যে দদাতি দা ধাতু রয়েছে, দা ধাতুর দ্বারা যার উপকার করা হয় সে সম্প্রদান হয়। তাই রাজা দরিদ্র ধনং দদাতি, দরিদ্রের ক্ষেত্রে সম্প্রদান হচ্ছে। সূত্র হচ্ছে কর্মণা জন্মবিপরীতি স্বসম্প্রদানম। বোঝা গেল? দানার্থক ক্রিয়া থাকতেই হবে। পরেরটা বলছে ক্রিয়া জন্মবিপরীতি স্ব অপি সম্প্রদানম বার্তিক করা হয়েছে। বলছে এখানে দানার্থক ছাড়া দান ভিন্ন, দান ভিন্ন, দান ভিন্ন শুধুমাত্র ক্রিয়ার দ্বারা যদি কারোর প্রীতিবিধান করা হয়, প্রীতিবিধান মানে তার কারোর আনন্দ দান করা হয়। দান ভিন্ন ডিরেক্ট ক্রিয়ার দ্বারা যদি কাউকে প্রীতিবিধান করা হয় বা আনন্দ দান করা হয় তাহলে যে যাকে দান করা হচ্ছে আনন্দ সে সম্প্রদান হবে। যেমন পিতা পুত্রায় মোদকং আনয়তি, বাচ্চারা কাঁদছে, বাবা মিষ্টি এনে দিল, তার কান্না থেমে গেল, আনন্দ পেল। তাহলে দেখো এখানে কোনো দা নেই, আনয়তি আছে, ঠিক আছে। তাহলে ক্রিয়ার দ্বারা যার আনন্দ দান করা হবে সে সম্প্রদান হবে। তাই এটা বলছে ক্রিয়া জন্মবিপরীতি সম্প্রদানম, এটা হচ্ছে ক্রিয়া যোগে চতুর্থী বলা যায়। নেক্সট চতুর্থী সম্প্রদান, এটা হচ্ছে বিভক্তি সূত্র। প্রত্যেকটা কারকের সাথে একটা করে বিভক্তি থাকবে, তাই এখানেও চতুর্থী সম্প্রদান অনুযায়ী বিভক্তি হয়েছে, আবার এখানেও চতুর্থী সম্প্রদান অনুযায়ী বিভক্তি হয়েছে। আমরা চাইলে দুটোই দিতে পারি, অথবা এই শুধুমাত্র কারকের সূত্র দিয়েও এটা বোঝাতে পারি। নেক্সট রুচ্যর্থানাং প্রিয়মান, রুচি বোঝাবে, রুচ ধাতুর যোগে যে প্রিয়মান বা যার প্রীতিবিধান হয় সে সম্প্রদান। এখানে কিন্তু রুচ এই ধাতুটা রাখতে হবে, না হলে হবে না। রুচ এই ধাতুটা আমাদের রাখতে হবে, ঠিক আছে। দেখো রুচ মানে রুচি, যার দ্বারা রুচি বোঝাবে। যেমন শিশবে রোচতে মোদকম, মানে শিশুর মিষ্টি রুচিকর। দেখো এই যে এখানে রোচতে মানে হচ্ছে রুচি আছে, তাহলে যার রুচিকর মিষ্টি, যার রুচিকর সে চতুর্থী। তাহলে কার রুচিকর? শিশুর রুচিকর, সেজন্য শিশু চতুর্থী। কেন এই সূত্র হলো? যেহেতু রুচি কথাটা এর মধ্যে রয়েছে। স্পেসিফিক ভাবে রুচি থাকলে তবেই আমরা চতুর্থী করতে পারবো, নচেত করতে পারবো নয়। নেক্সট তাদর্থ চতুর্থী বাচ্চা, সেই জন্য। তাদর্থ মানে হচ্ছে সেই জন্য, সেই জন্য এই জন্য এরকম বোঝালেই যেখানেই সেই জন্য বা এই জন্য বোঝাবে সেটা তাদর্থ বোঝাবে। যেমন ধরো মশকায় ধূপ, মশার জন্য ধূপ, কুণ্ডলায় হিরণ্যম মানে কানের দুলের জন্য সোনা, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, সোনা, এগুলো সব কিন্তু কি হচ্ছে না তাদর্থ চতুর্থী বাচ্চা হচ্ছে জন্য বোঝাচ্ছে। এবার এর মধ্যে আরো বিষয় রয়েছে। মন্ন কর্ম ননাদরে বিভাষা অপ্রাণীষু, মন ধাতুর প্রয়োগে অত্যন্ত অনাদর যদি বোঝায়, মন ধাতুর প্রয়োগে অত্যন্ত অনাদর বোঝালে অপ্রাণীবাচক কর্মের দ্বিতীয় ও চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে। মন ধাতু থাকবে, মন ধাতুর প্রয়োগে অত্যন্ত অনাদর বোঝালে অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক যেটা প্রাণী নয় কর্মে দ্বিতীয় চতুর্থী বিভক্তি হবে। যেমন ধরো অহং ত্বাং তৃণং তৃণায় বা মন্যে, দেখো মন ধাতু রয়েছে, মন ধাতুর জন্য এটা কিন্তু অপ্রাণীবাচক শব্দ, হ্যাঁ। তাহলে তৃণ তো অপ্রাণীবাচক শব্দ, তাহলে বলছে যে মন ধাতুর যোগে অত্যন্ত অনাদর বোঝাবে। আমি বলছি এটার মানে হচ্ছে অহংতাং তৃণায় ন মন্যে, আমি তাকে তৃণ বলেও মনে করি না, তার মানে তুচ্ছ, তার মানে আমি তাকে অবহেলা করছি, তার মানে অত্যন্ত অনাদর বোঝাচ্ছে। তাহলে অনাদর বোঝাচ্ছে এবং মন ধাতু রয়েছে বোঝালে অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে দ্বিতীয়াও হতে পারে আবার চতুর্থীও হতে পারে, যাই থাকুক সূত্র এটাই হবে। তাহলে যদি দ্বিতীয় থাকে দ্বিতীয় লিখবো, চতুর্থী থাকলে চতুর্থী লিখবো, ব্যাস এইটুকুনি। তাহলে কি করতে হবে? অপ্রাণীবাচক শব্দে মন ধাতুর প্রয়োগে দ্বিতীয় হতে পারে, আবার বিকল্পে চতুর্থীও হতে পারে।
কিন্তু প্রাণীবাচক শব্দ বোঝালে শুধুমাত্র দ্বিতীয় বিভক্তি হবে। কিন্তু যদি সেটা প্রাণীবাচক শব্দ বোঝায়, আমি তাকে শেয়াল বলে মনে করি, বলে না কুকুর শেয়ালের মতো ব্যবহার করছে, তাহলে শেয়াল বলে মনে করছি, তার মানে আমি তাকে অবহেলা করছি, কিন্তু এটা প্রাণীবাচক, তখন চতুর্থী হবে না, শুধুমাত্র দ্বিতীয় হবে। এটাই হচ্ছে পার্থক্য। প্রাণীবাচক থাকলে মন ধাতুর যোগে শুধুমাত্র দ্বিতীয়া, অপ্রাণী থাকলে দ্বিতীয়া এবং চতুর্থী দুটোই হবে। এই হচ্ছে তার ব্যাখ্যা। এইবার এই যে দুটো খুবই 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 ইম্পর্টেন্ট, ক্রিয়ার্থ উপবোধস্য কর্মনিস্থানীন আর তুমর্থাচ্ছ ভাববচনা, দুটোকে ভালো করে কম্পেয়ার করতে হবে। তুমুন প্রত্যন্ত পদ যদি বাক্যে উজ্জ্ব থাকে, এই যে এটাকে মাথায় রাখবে, উজ্জ্ব থাকে, তাহলে তুমুন প্রত্যন্ত ক্রিয়ার কর্মপদে চতুর্থী বিভক্তি হবে। আর তুমর্থাচ্ছ ভাববচনা বলছে বাক্যে তুমুন প্রত্যয় যদি উপস্থিত থাকে, তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য রূপে চতুর্থী বিভক্তি হবে। তাহলে উদাহরণের মধ্যে এক জায়গায় তুমুন প্রত্যন্ত পদ উজ্জ্ব থাকবে, এক জায়গায় তুমুন প্রত্যন্ত পদই থাকবে। আমরা জানি তুমুন প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় মানে ধাতুর সাথে বসে, তাই না? তো ব্রাহ্মণ ও পুষ্পেব্য জাতি, এর মানে হচ্ছে ব্রাহ্মণ ফুলের জন্য যায়। ফুলের জন্য যায় মানে কি? আমরা এটা বলতে পারি যে ব্রাহ্মণ পুষ্পানি আহর্তুম জাতি, মানে ব্রাহ্মণ ফুল আহরণ করতে যাচ্ছে। তাহলে দেখো এখানেও ব্রাহ্মণ পুষ্পেব্য জাতি, এখানেও ব্রাহ্মণ পুষ্প আর জাতি, একটা এক্সট্রা পদ একটা চলে আসলো। সেটা কি পদ? সেটা হচ্ছে আহর্তুম, এই পদটা এক্সট্রা। এবং এর মধ্যে একটা তুমুন প্রত্যয় পদ রয়েছে, আ পূর্বক হ্রি প্লাস তুমুন। এই যে আ পূর্বক হ্রি প্লাস তুমুন পদটা, এটা কিন্তু বাক্যের মধ্যে দেখো এখানে ছিল না। তুমুন প্রত্যন্ত পদটা আমি নতুন করে নিয়ে আসলাম, যেহেতু পুষ্প একটা শব্দ, ধাতু নয়। তাহলে আমাকে একটা ধাতু আনতে হবে, তবে তো আমি তার সাথে তুমুন বসাতে পারবো। তাহলে এই তুমুন প্রত্যন্ত পদ যেটা বাক্যের মধ্যে উপস্থিত নেই, উজ্জ্ব আছে, তো এইরকম যদি উজ্জ্ব থাকে, তাহলে যার সাথে তুমুন প্রত্যন্ত পদ ছিল সে চতুর্থী বিভক্তি হবে। তাহলে ব্রাহ্মণ ও পুষ্পেব্য জাতি মানে ব্রাহ্মণ ফুল আহরণ করতে যাচ্ছে, এই আহরণ পদটা কিন্তু উজ্জ্ব রয়েছে এখানে। দেখো আমি যখন ভেঙে বললাম তখন আপূর্বক হৃদ প্লাস তুমুন প্রত্যয় রয়েছে। তাই বলেছে বাক্যের মধ্যে যদি তুমুন প্রত্যন্ত পদ উজ্জ্ব থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে ক্রিয়ার্থ উপপদস্য কর্মণি স্থানী ন। আর যদি বাক্যের মধ্যে তুমুন প্রত্যন্ত পদ নিজে উপস্থিত থাকে, যেমন ব্রাহ্মণ ও জাগায় জাতি, দেখো আমি এখান থেকে করতে পারি ব্রাহ্মণ জ্যেষ্ঠুং জাতি, জাগায় আর জ্যেষ্ঠুং মানে একই, শুধু জাগায় জ যেটা একটা ধাতুও হয় আবার শব্দও হয়। তার মানে এই জাগাটাকে ডিরেক্ট আমি তুমুন প্রত্যয় করে জ্যেষ্ঠুং করলাম, ঠিক আছে? জ্যেষ্ঠুং করলাম, যেহেতু জাগ একটা ক্রিয়াপদ, অবশ্যই জ্যেষ্ঠুং করতে পারি। কিন্তু পুষ্প একটা শব্দ, এটাকে আমি তুমুন প্রত্যন্ত করতে পারি না, আমাকে একটা ক্রিয়াপদ আনতে হবে। সেই জন্য আমি আ পূর্বক হ্রি ক্রিয়াপদটাকে টেনে নিয়ে এসেছি, উজ্জ্ব ছিল। কিন্তু এখানে জাগায় নিজেই একটা তুমুন প্রত্যন্ত পদ, মানে আমি চাইলে এটাকে ডিরেক্ট জাস্ট জাগায়ও করতে পারি বা জ্যেষ্ঠুং করতে পারি। কিন্তু এখানে দেখো ব্রাহ্মণ ও পুষ্পেব্য জাতিকে আমি যদি তুমুন প্রত্যয় আনতে হয়, আমাকে আপূর্বক হ্রি ধাতুটাকে আনতে হবে। তাহলে ওটার মধ্যে একটা উজ্জ্ব রয়েছে, এটার মধ্যে উজ্জ্ব নেই, ডিরেক্ট রয়েছে। তাহলে যেখানে তুমুন প্রত্যন্ত পদ রয়েছে, মানে আমি বলতে পারি যে জাগায় পদটা একটা অলরেডি তুমুন প্রত্যন্ত পদ, আমি চাইলেই ওকে তুমুন করতে পারি, চাইলেই আবার চতুর্থী বিভক্তি করতে পারি। কিন্তু এটা সেটা হচ্ছে না। তাহলে উজ্জ্ব থাকলে ক্রিয়ার্থ উপপদস্য কর্মণি স্থানীন, উজ্জ্ব না থাকলে তুমর্থাচ্ছ ভাববচনাৎ। এই হচ্ছে দুটোর পার্থক্য। তোমরা অবশ্যই জানাবে কমেন্টে যে এই দুটো ক্লিয়ার হয়েছে কিনা, কারণ এই দুটো নিয়ে কিন্তু অনেকের সমস্যা হয়। যদি কারোর সমস্যা থাকে একটু কমেন্টে জানাবে। ওকে, নেক্সট হচ্ছে ক্লিপি সম্পদ্য মানে চ। ক্লিপ ধাতু, দেখো ল, এখনো আমরা লি এর ব্যবহার কিন্তু হয়, সংস্কৃত ক্ষেত্রে লি এর ব্যবহার হয়। তো ক্লিপি সম্পদ্য মানে চ, ক্লিপি সম্পদ্য মানের মধ্যে বলছে ক্লিপ ধাতু কয় লি প, ক্লিপ ভূ জন এবং সম্পদ্যমান, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এই সবকটাই হচ্ছে জন্মানো অর্থে বা পরিণত অর্থে ইউজ হয়, নতুন কিছু উৎপত্তি অর্থে হয়। তো এইরকম চারটে ধাতুর মধ্যে যদি কোনো একটা ধাতু থাকে, তাহলে কোনো কিছু যাতে গিয়ে উৎপন্ন হয় সেটা সম্প্রদান হয়। যেমন ভক্তি জ্ঞানায় কল্পতে, মানে ভক্তি জ্ঞানে পরিণত হয়। এই কল্পতের মধ্যেই কিন্তু রয়েছে ক্লিপ ধাতুটা, ঠিক আছে? ক্লিপ
ক্লিপ ধাতুরা রয়েছে কল্পতের মধ্যে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে ক্লিপি সম্পদ্যমানের সূত্রানুসারে জ্ঞানের পদে ক্লিপ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি হয়েছে, এটা ক্লিপ ধাতু হয়েছে। আবার এখানে বিদ্যা বিনয়ায় ভবতি, মানে বিদ্যা বিনয়ে পরিণত হয়, তাতে এখানে ভূ ধাতু রয়েছে। তাহলে আমাকে এটাও লিখতে হবে, একই সূত্র হবে, ক্লিপি সম্পদ্যমানের সূত্রানুসারে বিনয় পদে ভূ ধাতুর যোগে কি বিভক্তি, চতুর্থী বিভক্তি হয়েছে। বোঝা গেছে? ক্লিপি সম্পদ্যমানের খুবই সোজা। নেক্সট হচ্ছে নমস্বস্তি স্বাহা সদ্ভালং বসত যোগাচ্ছ, এটা একদমই ইজি, জাস্ট শব্দের যোগে নম স্বস্তি স্বাহা স্বধা অলং এই বসট এই সমস্ত শব্দ যদি থাকে, যার সাথে বসবে সে চতুর্থী বিভক্তি হবে। দেখো নমস্বস্তি স্বাহা সদা অলং বসট এই শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। যেমন আমরা বলি শিবায় নম, দেখো এখানে কোনো, এগুলো সব উপপদ বিভক্তি, কোনো ক্রিয়াপদ নেই। শিবায় নম মানে নম শব্দের যোগে শিব পদে চতুর্থী বিভক্তি হয়েছে। জাস্ট লিখতে হবে সবার ক্ষেত্রেই একটাই সূত্র, নমস্বস্তি স্বাহা সদ্ভালং বসত যোগাচ্ছ। শুধুমাত্র এখানে কি যোগে হয়েছে, নমস শব্দ যোগে হয়েছে। এখানে কি যোগে হয়েছে, বসট শব্দের যোগে হয়েছে। আমরা বলি অগ্নয় স্বাহা, এখানে কি হয়েছে, নমস্বস্তি স্বাহা সদ্ভালং বসত যোগাচ্ছ সূত্রানুসারে অগ্নয় পদে স্বাহা শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে। বোঝা গেছে? এগুলো জাস্ট শব্দের যোগে, খুব একটা মানে ভাইটাল কিন্তু খুব একটা জটিল কিছু নয় এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের চতুর্থী বিভক্তি পর্যন্ত হয়ে থাকলো, এবং তার যতগুলো ইম্পর্টেন্ট সূত্র রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে দিলাম। যদি এর বাইরে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কেমন লাগছে সেটা একটু বলবে, উড়ানের ক্লাস তোমাদের কেমন লাগছে, কতটা উপকৃত হচ্ছে তোমরা, সেটাও একটু কমেন্ট করে তোমরা জানাতে পারো। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ভালো থেকো।